আসসালামু আলাইকুম বন্ধুরা, আবরাজ টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, ক্যালকুলাস বলতে তোমাদের প্রথমে মনে আসবে যে ক্যালকুলাস হচ্ছে হয় একটা ডিফারেন্সিয়েশন অপারেটর ডিডিএক্স অথবা ইন্টিগ্রাল অপারেটর ইন্টিগ্রাল, ঠিক আছে। কিন্তু এর বাহিরেও আমরা যখন ভেক্টরে কাজ করব তখন এর বাহিরেও আমাদেরকে কিছু জিনিস জানতে হয়, সেটা নিয়ে আজকের এই ভিডিও। দেখো, আমরা যদি প্রথমে ডিফারেন্সিয়াল অপারেটর সম্পর্কে জানি, অর্থাৎ ডিডিএক্স নিয়ে কাজ করি, এটার কাজ কি? এটা মানে হচ্ছে এই নিচের সাপেক্ষে উপরেরটার পরিবর্তন, নিচেরটার সাপেক্ষে উপরেরটার পরিবর্তন। দেখো, আমি যদি এখানে লিখি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে, নিচের এক্স এর সাপেক্ষে উপরেরটার পরিবর্তন। আচ্ছা, এখন এটার সূত্র অনুযায়ী কি হচ্ছে? এটার সূত্রটা হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলার আন্ডারে আমরা যদি ডিডিএক্স অফ এক্স কিউব নিয়ে কথা বলি বা এক্স কিউব লিখি, তার মানে কি হচ্ছে? এর নিচে এক্স এর সাপেক্ষে উপরেরটার পরিবর্তন। তাহলে ফর্মুলা অনুযায়ী এটা কি হচ্ছে? এটা হচ্ছে এন এক্স, এই যে এন এক্স এন মাইনাস ওয়ান, তার মানে 3 মাইনাস ওয়ান, তাহলে আসতেছে 3x স্কোয়ার। আচ্ছা, এরকমই এটা মূলত একটা ফর্মুলা, যে ফর্মুলাটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এই ফর্মুলা থেকে আমরা যাবতীয় ম্যাথ করতে পারি। আরেকটা ব্যাপার দেখো, ধরো এখানে এমন আছে ডিডিএক্স অফ এ, এই জিনিসটা করলে আমরা পাই 0। এখন তোমাদের মনে হতে পারে 0 কেন? শূন্যর কারণ হচ্ছে, দেখো নিচে হচ্ছে এক্স, এই এক্স এর সাপেক্ষে উপরেরটার পরিবর্তন। উপরেরটা হচ্ছে এ, নিচে হচ্ছে এক্স, দুইটার সাথে তো কোনো মিল নাই, তাহলে নিচেরটার সাপেক্ষে উপরেরটা পরিবর্তন তো আসলে সম্ভব না, বা নিচেরটার পরিবর্তনের সাথে উপরেরটার তো কোনো সম্পর্ক নেই। তাই আমরা যখন একটার সাপেক্ষে, অর্থাৎ কোনো একটা ডিফারেন্সিয়াল অপারেটরের সাপেক্ষে কোনো একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েট করি, তখন আমরা আসলে 0 পাই। এটাই হচ্ছে মূলত ডিফারেন্সিয়াল অপারেটরের যে ধর্ম, সেটাই। এখন দেখো, তোমাদের সাথে ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমি আলোচনা করতে তোমাদেরকে প্রথমে একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করে দিই। এটাকে বলা হয় ডেল ক্যারেক্টর বা ডেল অপারেটর। ডেল অপারেটরটা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ কে। আচ্ছা, এখন দেখো, এই ডেল্টাটার আবিষ্কার করছে স্যার হ্যামিল্টন। দেখো, এই ডেল্টাটার আর এটার মধ্যে একটু তফাৎ আছে, একটু হালকা পাতলা একটু তফাৎ আছে। দেখো, এই ভেক্টরের ক্ষেত্রে আমরা আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, আর এটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন। এখন আসো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে তোমাদের সাথে কথা বলার আগে তোমাদেরকে একটু এটা সম্পর্কে আর একটু ইনফরমেশন দিই। দেখো, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক অপারেটর, কারণ এখানে আই আছে, জে আছে, কে আছে। যেহেতু তিনটা অক্ষ বরাবর আমরা তিনটা একক ভেক্টর পাচ্ছি, তাই আসলে এই অপারেটরটা আসলে একটা ত্রিমাত্রিক অপারেটর। এটুকু আমি মনে করি তোমাদের ক্লিয়ার। এখন দেখো, তুমি যদি এর আন্ডারে এরকম একটা ডিফারেন্সিয়েশন, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো ডিডিএক্স অফ এক্স ওয়াই জেড, তোমাকে প্রথমে এই অপারেটর অনুযায়ী চিন্তা করতে হবে নিচে আছে এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে উপরেরটার পরিবর্তনের হার হচ্ছে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন এক্স এর সাপেক্ষে উপরেরটার পরিবর্তন মানে এখানে চলক হবে কেবলই এক্স, বাকি ওয়াই জেড আসলে হয়ে যাবে ধ্রুবক, ঠিক আছে। তাহলে তোমাকে করতে হবে এমন, ওয়াই জেডকে প্রথমে বাইরে নিয়ে আসতে হবে, ওয়াই জেড রাখতে হবে শুধু ডেল্টা ডেল্টা এক্স অফ এক্স, তাহলে তোমার আসবে ওয়াই জেড ইন্টু 1। এটাই হচ্ছে মূলত পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এটা তোমাদেরকে সামনে অনেক বেশি কাজে লাগবে, এটা তোমরা একটু মাথায় নাও। অর্থাৎ যদি এমন থাকতো নিচে ডেল্টা ডেল্টা জেড অফ এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব, তাহলে কি হতো? নিচের কোনটা আছে? নিচে হচ্ছে জেড, তাহলে জেড এর সাপেক্ষে উপরে চলকের পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে চলক ধরে নিব জেড কিউবকে, বাকি এক্স স্কোয়ার আর ওয়াইটা আসলে ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার ওয়াইটা বাইরে চলে আসবে, নিচে থাকবে ডেল্টা ডেল্টা জেড অফ জেড কিউব। তাহলে আসতেছে কি? তাহলে এইটা আবার কিসের সাথে পড়ে? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় পড়ে, তাহলে আসতেছে এক্স স্কোয়ার ওয়াই ডেল্টা ডেল্টা জেড করলে আসতেছে 3z স্কোয়ার। একটু করে দেখবা, এরকম করে দেখলে দেখবা এটাই আসতেছে। আশা করি তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এইটুকু বুঝতে পারছো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনি এতক্ষণ আমাদেরকে ডেল অপারেটরটার সাথে পরিচয় করালেন, এই যে ডেল্টা ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা ডেল্টা জেড কে, এটার আসলে কাজ কি?
এটার কাজ হচ্ছে এটা দিয়ে আমরা ভেক্টরের ডাইভারজেন্স, কার্ল আর গ্রেডিয়েন্ট করব। প্রথমে চলো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করি। আচ্ছা, তার আগে তোমাদেরকে দুইটা ফিল্ড সম্পর্কে আমার একটু জানানো দরকার। একটা হচ্ছে স্কেলার ফিল্ড আর একটা হচ্ছে ভেক্টর ফিল্ড। দেখো, ধরো এটা একটা রুম, এটা একটা বদ্ধ রুম, এখানে এক কোণায় একটা লাইট আছে, ঠিক আছে? এখন দেখো, এই মাথায় লাইটের যা তীব্রতা, এই মাথায় লাইটের তীব্রতা হয়তো কম আছে বা বেশি আছে, কারণ দূরত্ব কিন্তু সমান না। এখানে যে দূরত্ব, এখানে কিন্তু দূরত্বটা এক না। অর্থাৎ প্রতিটা বিন্দুতে লাইটের তীব্রতা ভ্যারি করে। কিন্তু লাইটের তীব্রতা প্রকাশ করতে আমার কিন্তু এখানে আসলে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। আমি বলতে চাচ্ছি যে এখানে আমি শুধু মাত্র যদি একটা ইকুয়েশন ডেভেলপ করি, ধরো আমি এখানে লাইটের তীব্রতার ইকুয়েশন ডেভেলপ করলাম, এর সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। ধরে নাও এটা হচ্ছে লাইটের ইকুয়েশন, অর্থাৎ লাইটের তীব্রতা মাপার ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমরা কি করতে পারি? এই ইকুয়েশন দিয়ে আমরা প্রতিটা বিন্দুর লাইটের তীব্রতাটা মেপে নিতে পারি, ঠিক আছে? কিন্তু এর মানে এটা না আমরা ইকুয়েশন দিয়ে প্রতিটা বিন্দুর আসলে মান নির্ণয় করতে পারি, কিন্তু প্রতিটা বিন্দুতে আসলে আলোর দিকটা আমরা কিন্তু এই ইকুয়েশন দিয়ে কোনোভাবেই নির্ণয় করতে পারবো না। কেন? কারণ আমাদের আলোর আসলে মান থাকলেও আলোর দিক নেই, বা ওই দিকটা আমাদের দরকার হচ্ছেও না। তা আমরা বলতে পারি সমগ্র ফিল্ডটা আসলে একটা স্কেলার ফিল্ড, ঠিক আছে, যার মান আছে কিন্তু দিক নেই। স্কেলার ফিল্ডগুলো কেমন হয়? স্কেলার ফিল্ডটা হয় এমন, দেখো, ধরো একটা স্কেলার ফিল্ড আমরা লিখলাম সাই অফ এক্স ওয়াই জেড। একটা স্কেলার ফিল্ড আমরা যদি লিখি, স্কেলার ফিল্ডটাকে আমরা এভাবে লিখতে পারি 5x স্কোয়ার ওয়াই মাইনাস 3y জেড। এখানে একটা ইকুয়াল দাও। কেন? দেখো, এখানে কোনো আই বা জে কিন্তু নাই। আই জে যেহেতু নাই, তার মানে এটা একটা স্কেলার ফিল্ড বা একক, এটার কোনো এটা মান আছে কিন্তু কোনো দিক নেই। যেহেতু দিক নাই, তাই আমরা বলতে পারি এটা একটা স্কেলার ফিল্ড। এখন দেখো, একটা ভেক্টর ফিল্ড যদি আমরা আঁকি, দেখো এটা আরেকটা রুম, এই রুমে একটা বক্স আছে, বক্সটা ভর্তি। তো এই রুমে যদি তুমি বায়ু প্রবাহ চিন্তা করো, বা এই রুমে কি পরিমাণ বায়ু প্রবাহিত হচ্ছে, বক্সটাকে কি পরিমাণ বায়ু ধাক্কা দিচ্ছে, তুমি খেয়াল করবা কিছু বায়ু এদিক থেকে আসতেছে, কিছু বায়ু এদিক থেকে আসতেছে, কিছু বায়ু এদিক থেকে আসতেছে। তুমি যদি একটা ইকুয়েশন ডেভেলপ করো, ধরো তুমি এরকম লাইটের মতো একটা মানে বায়ুর বেগ নির্ণয়ের একটা ইকুয়েশন ডেভেলপ করলে, ধরো 3x স্কোয়ার ওয়াই আই ভেক্টর প্লাস 3y স্কোয়ার জে ভেক্টর প্লাস 3z স্কোয়ার কে ভেক্টর। এখন তোমাদের মনে হতে পারে, এই যে ভাই আপনি আই জে কেটা আসলে কেন ইউজ করলেন? এটা কেন? এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। দেখো, তুমি বায়ুর মানের সাথে তোমার অবশ্যই বায়ু কোন দিক থেকে প্রবাহ হচ্ছে তোমাকে আসলে সেটা বর্ণনা করতে হবে। তাই যেহেতু তোমাকে দিক বর্ণনা করতে হবে, তাই অবশ্যই তোমাকে দিকের দিকে যে একক ভেক্টরগুলো আছে তা অবশ্যই ইউজ করতে হবে। এই একক ভেক্টরগুলো ছাড়া তুমি আসলে ভেক্টর ফিল্ডের বর্ণনা দিতে পারবা না। আশা করি তোমাদের কাছে স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ডের ব্যাপারটা ক্লিয়ার। আমি আরেকবার বলতেছি, দেখো, এই যে লাইট ছিল, লাইটের ক্ষেত্রে আমি যে কোনো বিন্দুতে তীব্রতা নির্ণয়ের জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করে নিতে পারি, কিন্তু এই ইকুয়েশনে আমার কোনো দিক লাগবে না, কারণ তীব্রতা এক বিন্দুতে ভ্যারি করলেও তীব্রতা মাপার জন্য আমাদের কোনো দিকের প্রয়োজন হবে না। কিন্তু তুমি যদি এখানে আসো, তুমি বক্সটার উপর কোন দিক থেকে কত বায়ু প্রবাহ হচ্ছে তোমাকে অবশ্যই দিক কথাটা মেনশন করে দিতে হবে। তো এই দিক মেনশনের জন্য তুমি একটা ইকুয়েশন ডেভেলপ করলেও তোমাকে অবশ্যই তাতে আই জে আর কে এই তিনটে একক ভেক্টর অবশ্যই দিতে হবে। চলো এখন আমরা চলে আসি ভেক্টর ক্যালকুলাসে। ভেক্টর ক্যালকুলাসে তোমাদের সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রথমে তোমাদেরকে জানা লাগবে গ্রেডিয়েন্টটা কি বা গ্রেডিয়েন্টটা কিসের হয়। প্রথমে আমি বলে রাখি, গ্রেডিয়েন্ট হয় স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট হয়। এই স্কেলার ফিল্ডটাকে একটা ভেক্টর ফিল্ডে পরিণত করানোর জন্যই আসলে গ্রেডিয়েন্টটা করা হয়। দেখো, আমি জানি তোমাদের মাথায় এখনো কিছু ঢুকে নাই বা ঢুকতেছে না, আমি আবার বলতেছি। দেখো, ধরো এটা হচ্ছে ওই রুমটা, যে রুমে একটা লাইট ছিল, এটা একটা লাইট। দেখো, তুমি ধরো এখানে দাঁড়িয়ে, তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে রুমের, তুমি যে লাইটের তীব্রতা পাবা, তোমার বন্ধু হয়তো লাইটের তীব্রতাটা একটু বেশি পাবে, না হয় একটু কম পাবে। তোমার আরেক বন্ধু যদি আরেকটু কাছে যায়, তোমার লাইটের ওর তীব্রতাটা হয়তো আরেকটু বেশি বা আরেকটু কম হতে পারে, ঠিক আছে? এখন দেখো, তুমি লাইটের দিকে যে তীব্রতা পাওয়ার জন্য যে দিকেগুলোতে যাচ্ছ, অর্থাৎ তোমার বন্ধুগুলো লাইটের তীব্রতা বেশি পাওয়ার জন্য, ধরো এই বিন্দু থেকে এদিকে যাচ্ছে, এই বিন্দু থেকে এদিকে যাচ্ছে, আর তুমি এখান থেকে এদিকে যাচ্ছ। এই যে তীব্রতা বৃদ্ধির জন্য তোমাদের যে লাইটের দিকে যাত্রা,
এই যাত্রাটাই আসলে গ্রেডিয়েন্ট, এই যাত্রার দিকটাই হচ্ছে এই যে এদিকে যে যাচ্ছ এই যাত্রার দিকগুলোই হচ্ছে গ্রেডিয়েন্টের দিক। আমি জানি তোমরা কিছুই বুঝো নাই, তোমাদেরকে একটু যদি আমি সহজভাবে বুঝে দেখো এই গ্রেডিয়েন্টে যেহেতু দিক আছে তার মানে তোমরা বুঝে নিচ্ছ যে এটা একটা ভেক্টর রাশি। আর যেহেতু তুমি দেখো তোমাদের যে লাইটের তীব্রতা কিন্তু একটা কি স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশিকে আমরা ভেক্টর রাশিতে পরিণত করতেছি বা স্কেলার ফিল্ডকে আমরা ভেক্টর ফিল্ডে পরিণত করতেছি। আসো আজাইরা পেজাল বাদ দিয়ে একটু করে ফেলি একটা কাজ। দেখো আমি ধরে নিলাম যে কোনো বিন্দুতে লাইটের তীব্রতা মাপার জন্য আমরা একটা সমীকরণ পেলাম যেটার মান হচ্ছে L সমান x স্কোয়ার প্লাস XYZ। ধরে নাও না, ধরে নিতে তো সমস্যা নেই। এখন দেখো আমি বললাম যে এইখানে দেখো এটা কিন্তু একটা স্কেলার ফিল্ড, কারণ কেন এখানে IJK নেই। এখন তোমাকে বলা হলো যে এই ফিল্ডটার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তো গ্রেডিয়েন্ট নির্ণয়ের জন্য তুমি কি করবা, ডেল ইন্টু এল, অর্থাৎ ডেল ইন্টু এল। তাহলে ডেল কি, ডেল হচ্ছে ডেল্টা এক্স অফ আই প্লাস ডেল্টা ওয়াই অফ জে প্লাস ডেল্টা জেড অফ কে। আচ্ছা, এটার সাথে এই যে এল, সে এলটা আসলে গুণ দিতে হবে। এলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস XYZ। এখন দেখো আমরা করে ফেলি, এই ডেল্টা এক্স এর সাথে যখন তুমি এক্স স্কোয়ারকে করবা তখন কি আসবে, তখন নিচে আসে কি এক্স, তাহলে এখানে এক্সটা হচ্ছে চলক, তাহলে টোয়াইস এক্স। আর এটার ক্ষেত্রে হবে এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন 1 আর ওয়াইজেডটা সামনে চলে আসবে, তাহলে প্লাস ওয়াইজেড। কিভাবে আসছে আশা করি বুঝতেছো, আমি আরেকবার দেখাই দিচ্ছি। দেখো এটা আমি যদি ভেঙে করি তাহলে আসতেছে ডেল্টা এক্স অফ এক্স স্কোয়ার প্রথম ক্ষেত্রে, তাহলে nx(n-1) হিসেবে এটা চলে আসতেছে টোয়াইস এক্স ফর্মুলা অনুযায়ী। আর এটার ক্ষেত্রে দেখো ডেল্টা এক্স অফ XYZ, তাহলে এক্স এর সাপেক্ষে উপরে চলক যদি আমরা এক্স নিই তাহলে ওয়াইজেডটা কি ধ্রুবক, তো ওয়াইজেডটা আগে বের করে নিলাম। এদিকে আসতেছে ডেল্টা এক্স অফ এক্স, তাহলে পুরোটার মান হচ্ছে 1। তাহলে এভাবে আসছে এটা। তো আর দেখাচ্ছি না, আমি সেকেন্ডগুলো আরামসে করে দিচ্ছি। এদিকে একটা আই, দেখো এদিকে একটা আই ছিল, এই আইটা এখানে থেকে যাবে, আই ভেক্টর প্লাস এদিকে হচ্ছে ডেল্টা ওয়াই অফ জে, আর এটার সাথে এটা পুরোটা গুণ হবে। তাহলে এখানে তো ওয়াই আছে, তো এখানে তো ওয়াই এর কোনো টার্মই নেই, তাহলে এটা কি হবে, প্রথমে হবে 0, পরেরটা হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে ওয়াই এর, এটার ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, তাহলে এটা হবে এই যে দেখো ডেল্টা ওয়াই অফ XYZ। তাহলে ওয়াই এর সাপেক্ষে উপরে চলক আমরা ওয়াইকে যদি নিই তাহলে এক্স আর জেড ধ্রুবক, তো এক্স আর জেড চলে আসবে বাহিরে, হয়ে যাবে ডেল্টা ওয়াই অফ ওয়াই, তাহলে এটার মান হবে 1। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 0 প্লাস XZ জে ভেক্টর, আর লাস্টেরটাতে আমরা পাচ্ছি এটা হচ্ছে 0, লাস্টেরটাতে পাচ্ছি আমরা প্লাস XY, এটা হচ্ছে কে ভেক্টর। দেখো আমাদের ফিল্ডটাই ছিল কিন্তু স্কেলার, এখানে কোনো IJK ছিল না, কিন্তু আমরা যখন গ্রেডিয়েন্ট করে ফেলছি তখন আমরা কি পেলাম, আমরা পেলাম IJK। এখন দেখো আমরা এটা যে গ্রেডিয়েন্ট ফিল্ড একটা গ্রেডিয়েন্ট পাইলাম, আমরা যদি বলি যে তুমি L001 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, তুমি প্রথমে এই যে XYZ পাইছো এখানে 001টা বসাবা, তাহলে তুমি কি লিখবা, গ্রেড অফ L কোন পয়েন্টে, 001 পয়েন্টে, ঠিক আছে। 001 পয়েন্টে যখন তুমি গ্রেডিয়েন্ট বের করতেছো তো x এর মান কত 0, তাহলে 2 × 0 0, এদিকে y এর মানও কত 0, আর z এর মান কত আসে, z এর মান আসতেছে 1, তাহলে তুমি এটা বসাবা। তো এভাবে তুমি বসাতে পারবা। আচ্ছা, এখানে 001 না নিয়ে আমরা একটা কাজ করি, L এর মান নিই L112 বিন্দু। তো L112 তে গ্রেডিয়েন্ট নির্ণয় করলে আমরা কি পাবো, গ্রেড L112 বিন্দুতে আমরা গ্রেড এলটা বা গ্রেডিয়েন্টটা নির্ণয় করতেছি। দেখো আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিই, দেখো গ্রেড L112, তাহলে এখানে বসবে কত, x এর মান 1, তাহলে এখানে আসতেছে 2, এরপরে y এর মানও কত 1, আর z এর মান কত 2, তাহলে 2 + 1 × 2, তাহলে কত আসলো 4, i ভেক্টর, এই যে আইটা বসালাম। তারপরে আসতেছে এখানে তো 0, x, এটা হচ্ছে x আর z, তাহলে x এর মান হচ্ছে 1 আর z এর মান হচ্ছে কত, z এর মান হচ্ছে 2, তাহলে এটা আসতেছে কত 2 জে ভেক্টর প্লাস এদিকে আসতেছে কত, এটা হচ্ছে x আর y, x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 1, তাহলে এটা আসতেছে কে ভেক্টর। তাহলে গ্রেড অফ L কত বিন্দুতে, 112
2 বিন্দুতে ভেক্টরটা আমরা পাচ্ছি 4i প্লাস টুয়াইস জে প্লাস কে। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন 1 1 2 পয়েন্টে দাঁড়াবা, ধরো তুমি মনে করো এই পয়েন্টটা হচ্ছে 1 1 2, তুমি যখন 1 1 2 পয়েন্টে দাঁড়াবা, এই 1 1 2 পয়েন্টে দাঁড়িয়ে তুমি যখন এ ভেক্টরটাকে ফলো করবা, এ ভেক্টরটা ফলো করে তুমি যখন আগাবা, তুমি এ ভেক্টর ফলো করে আগালে তুমি আলোর তীব্রতাটা সর্বোচ্চ অনুভব করবা। এটাই হচ্ছে মূলত গ্রেডিয়েন্টের কি বলবো, গ্রেডিয়েন্টের ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ কোনো একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট হয়, আর স্কেলার ফিল্ডটাকে গ্রেডিয়েন্ট করে আমরা একটা ভেক্টর ফিল্ডে রূপান্তর করি। আবার বলতেছি, দেখো আমরা গ্রেডিয়েন্টের অর্থাৎ স্থানাঙ্কটা বসাই, আমরা যা পাইলাম, যে ভেক্টরটা পেলাম, সে ভেক্টরে অর্থাৎ তুমি যদি 1 1 2 বিন্দুতে আমি গ্রেডিয়েন্ট বের করছি, তো 1 1 2 বিন্দুতে যদি তুমি এখানে ধরো, এই 1 1 2 বিন্দুতে দাঁড়িয়ে তুমি যদি এ ভেক্টর বরাবর সোজা চলে যাও, তুমি আলোর সর্বোচ্চ তীব্রতাটা অনুভব করতে পারবা। এই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট। তাহলে চলো এখন আমরা ডাইভারজেন্সে চলে যাই। দেখো ডাইভারজেন্স, তোমাদের ডাইভারজেন্সটা বুঝার আগে তোমাদেরকে আগে 3টা কেস পড়াচ্ছি আমি, একটু কেসগুলা স্টাডি করার ট্রাই করো আমার সাথে সাথে। দেখো এটা একটা বক্স, এখানে একটা ছোট আরেকটা বক্স আছে, ঠিক আছে। এখন দেখো এই বক্সে যে পরিমাণ বাতাস ঢুকতেছে তার চেয়ে বেশি পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যে পরিমাণ বাতাস ঢুকতেছে ঠিক তার বেশি পরিমাণ বাতাস এই বক্স দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার কেস। 2 নাম্বার কেসটা দেখো, সেম একটা বক্সে আরেকটা বক্সে ছোট আরেকটা বক্স আছে, এই বক্সে যে পরিমাণ বাতাস ঢুকতেছে তার চেয়ে কম পরিমাণ বাতাস বের হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার কেস। থার্ড কেসটা হচ্ছে একটা বক্সে যেই পরিমাণ বাতাস ঢুকতেছে ঠিক সেম পরিমাণ বাতাসটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3 নাম্বার কেস। এখন দেখো আমরা যদি কেস স্টাডিতে যাই, তাহলে এই বক্সে দেখো যে পরিমাণ বাতাস ঢুকতেছে তার চেয়ে বেশি পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে, অর্থাৎ বাতাসটা এখানে আসলে ছড়ায় যাচ্ছে, যেটুকু ঢুকতেছে সেটুকু যে বেশি আসলে বের হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গা থেকে বাতাসটা ছড়ায় যাচ্ছে। সেকেন্ড কেসে দেখো যেইটুকু বাতাস ঢুকতেছে তার চেয়ে কম পরিমাণ বাতাস ছড়াচ্ছে, অর্থাৎ এইখানে বাতাসটা যেইটুকু ঢুকতেছে তার চেয়ে কম ছড়াচ্ছে। থার্ড কেসে হচ্ছে যেইটুকু বাতাস ঢুকতেছে ঠিক সেইটুকু বাতাস বের হয়ে যাচ্ছে। যখন এরকম কেস হয় যেখানে কম ঢুকে বেশি পরিমাণ ছড়ায় যায়, অর্থাৎ বেশি ছড়াইলে সেটাকে আমরা বলবো ডাইভারজেন্স, সেটাকে আমরা বলবো ডাইভারজেন্স বা পজিটিভ ডাইভারজেন্স। অর্থাৎ এখানে যে পরিমাণ বাতাস ঢুকছে তার চেয়ে বেশি পরিমাণ বাতাস ছড়ায় যাচ্ছে। সেকেন্ড কেসটাতে যখন তুমি দেখবা যে পরিমাণ বাতাস ঢুকতেছে তার চেয়ে কম পরিমাণ বাতাস ছড়াচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো কনভারজেন্স অথবা নেগেটিভ ডাইভারজেন্স। এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না যে দেখো এখানে বেশি পরিমাণ বাতাস ঢুকতেছে কিন্তু কম হয়ে বের হচ্ছে, এটাকে আমরা বলবো কনভারজেন্স বা নেগেটিভ ডাইভারজেন্স। এখন দেখো এই জায়গায় যে পরিমাণ বাতাস ঢুকতেছে ঠিক সেই পরিমাণ বাতাসই কিন্তু বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে বাতাসের কোনো তারতম্য নেই। এরকম যদি ফিল্ডে অর্থাৎ যেটুকু ঢুকতেছে সেইটুকু বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সলিনয়েডাল ফিল্ড বা জিরো ডাইভারজেন্স। ঠিক আছে, এটা হচ্ছে সলিনয়েডাল ফিল্ড বা জিরো ডাইভারজেন্স। এইটুকু মাথায় রাখবা। সলিনয়েডাল ফিল্ডটা কি? সলিনয়েডটা হচ্ছে একটা পাইপ জাতীয় বস্তুকে আমরা বলি সলিনয়েড। অর্থাৎ দেখো একটা পাইপ, এটা যদি তুমি একটা পাইপ কল্পনা করো, পাইপে যে পরিমাণ পানি ফ্লো হয় ঠিক সেম পরিমাণ পানি কিন্তু বের হয়ে যায়। এই যে দেখো একটা পাইপ যদি পুরাও থাকে, যতটুকু পুরা থাকে সব পানি কিন্তু বের হয়ে যায়, কিছু পাইপ পানি রেখে বাকিটা কিন্তু বের হয় না, যা ঢুকে তাই বের হয়ে যায়। এইরকম জিনিসগুলোকে আমরা বলি সলিনয়েডাল বা যতটুকু ঢুকতেছে ঠিক ততটুকুই বের হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় সলিনয়েডাল ফিল্ড বা জিরো ডাইভারজেন্স। এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। দেখো
আমার সাথে বলতে হবে এখানে আসলে ডাইভারজেন্স হচ্ছে না কনভার্জেন্স হচ্ছে। দেখো মনে করো এখানে আমরা যে বক্সটা কল্পনা করলাম, এখানে তো আসলে যে পরিমাণ বাতাস ঢুকতেছে, ঠিক আছে, এই বাতাসের অবশ্যই একটা বেগ আছে। মনে করি বাতাসের বেগ ভি সমান সমান এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই কিউব জে প্লাস এক্স ওয়াই কে। এখন আমাকে বলতে হবে যে এই বাতাসটাকে যদি আমরা ডাইভারজেন্স করি তাহলে এটা আসলে কি পজিটিভ ডাইভারজেন্স, অর্থাৎ এটা কি আমরা ডাইভারজেন্স পাবো, ডাইভারজেন্স না কনভার্জেন্স, কনভার্জেন্স। এখন দেখো এটা করার জন্য তোমাকে আসলে একটা ডট গুণন করতে হবে। কিসের সাথে ডট গুণন করবা, আমরা যে ভেক্টর অপারেটরটা পড়ছিলাম ডেল অপারেটর, তার সাথে তোমাকে যা দেওয়া হবে তুমি তার একটা ছোটখাটো ডট গুণন করে ফেলবা। দেখো তুমি প্রথমে লিখবা ডাইভ অফ ভি ভেক্টর। তো ডাইভ অফ ভি ভেক্টর জন্য তোমাকে প্রথমে ডেল নিতে হবে, আর তোমার যে ভেক্টরটা ছিল ভি সেটার একটা ডট গুণন করতে হবে। দেখো ডট গুণন করতেছি আমরা, ডট গুণন করে আমরা কি পাবো, আমরা পাবো ডেল্টা ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা ডেল্টা জেড কে। এটার সাথে আমরা এই ভি ভেক্টরটার ডট গুণন করতেছি, তাহলে ভিটা হচ্ছে এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই কিউব জে প্লাস এক্স ওয়াই কে, এই দুইটার ডট গুণন করতেছি আমরা। কি আসতেছে দেখো, আমরা প্রথমে এটা যদি করি তাহলে ডেল্টা ডেল্টা এক্স, এদিকে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে কি আসতেছে, এটা আসতেছে টোয়াইস এক্স, আর আই ডট আই এই দুইটা কি আসতেছে ডট গুণনে আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে ইজ ইকুয়াল টু 1। এইটুকু তো তোমাদের মনেই আছে, তাহলে এই যে আই ডট আই আসলে কি আসতেছে, আই ডট আই হচ্ছে 1, তাহলে এটা আসতেছে টোয়াইস এক্স আই ডট আই মানে 1। তা আমি যদি লিখি টোয়াইস এক্স প্লাস পরেরটা হচ্ছে 3y, এরপরেরটা হচ্ছে 0 প্লাস 0, কারণ এখানে এক্স ওয়াই আছে নিচে, এটা হচ্ছে জেড এর সাপেক্ষে পরিবর্তন হবে, এখানে তো জেড নাই, তাহলে কি হবে, এটা হবে 0। আচ্ছা দেখো এটা ছিল ওয়াই কিউব, তাহলে এটা হবে 3y স্কোয়ার, কারণ হচ্ছে দেখো ডেল্টা ডেল্টা ওয়াই কিউব, তাহলে এটা হবে nx n - 1, তার মানে 3y 3 - 1, তার মানে 3y স্কোয়ার। এই যে 3y স্কোয়ারটা আমরা এখানে লিখলাম। দেখো এখন যদি তোমাকে বলা হয় যে তুমি ডাইভারজেন্স নির্ণয় করো 0,1,2 বিন্দুতে, এই বিন্দুতে নির্ণয় করো, তখন তুমি কি করবা, তখন তুমি লিখবা ডাইভারজেন্স অফ ভি কত বিন্দুতে, 0, 1, 2 বিন্দুতে, তার মানে কত, এটা হচ্ছে 0 হচ্ছে এক্স, 1 হচ্ছে ওয়াই আর 2 হচ্ছে জেড। তো তুমি মানগুলা বসাও, তো 2x হচ্ছে 2 × 0 প্লাস এটা হচ্ছে 3 × 1 স্কোয়ার, তাহলে কি আসতেছে 3। তাহলে 0, 1, 2 বিন্দুতে ডাইভারজেন্স আসতেছে 3। এটার মানে কি দেখো, এটার মানেটা আমি যদি দেখাই, আগের স্লাইডটাতে একটু ম্যাথ করে পেলাম +3। আচ্ছা প্রথমে আমরা +3 দিয়ে কেসটা স্টাডি করি। দেখো এখানে আমরা বড় বক্সের ভেতরে যে ছোট বক্স ছিল, প্রথম ক্ষেত্রে যে পরিমাণ বাতাস বক্সে ঢুকতেছিল তার চেয়ে বেশি বাতাস কিন্তু বের হয়ে যাচ্ছিল। আচ্ছা বাতাস বের হয়ে যাচ্ছে মানে বাতাসটা আসলে কি হচ্ছে, বাতাসটা আসলে ছড়ায় যাচ্ছে। ছড়ায় যাওয়া মানে হচ্ছে ডাইভারজেন্স বা পজিটিভ ডাইভারজেন্স, অর্থাৎ বাতাসটা ছড়ায় যাচ্ছে। সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে হচ্ছে যে পরিমাণ বাতাসটা ঢুকতেছিল তার চেয়ে কম বাতাস আসলে বের হচ্ছে। এই যে কম বাতাস বের হচ্ছে, তাহলে এটা আসলে কি, এটা আসলে হচ্ছে কনভার্জেন্স বা নেগেটিভ ডাইভারজেন্স, ঠিক আছে। এরপরে দেখো লাস্টেরটা হচ্ছে যতটুকু বাতাস ঢুকতেছে সমান পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি সলিনয়েডাল ফিল্ড বা জিরো ডাইভারজেন্স। আচ্ছা এখন আমরা ম্যাথ করে পাইছিলাম হচ্ছে +3 জন্য আমরা বলতে হবে ব্যাপারটা কি ডাইভারজেন্স না নেগেটিভ ডাইভারজেন্স বা কনভার্জেন্স না সলিনয়েডাল। আচ্ছা দেখো প্রথমে আছে কি +3, প্লাস মানে কি অর্থাৎ পজিটিভ, যে পরিমাণ বাতাস ঢুকতেছে তার চেয়ে বেশি বাতাস আসলে বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি আমরা যে ম্যাথে পাইছিলাম সেটা আসলে কি, সেটা হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা এখন যদি +3 জায়গায় আমরা -3 পাইতাম তাহলে কি হইতো, -3 মানে হচ্ছে বাতাসটা আসলে কি যতটুকু ঢুকতেছে ততটুকু আসলে ছড়াচ্ছে না, কম ছড়াচ্ছে, তাই আমরা বলতে পারি যদি -3 থাকতো সেটা হচ্ছে কনভার্জেন্স অথবা নেগেটিভ ডাইভারজেন্স।
আর যদি একদম ডট গুণন করে আমরা 0 পাইতাম তাহলে কি আসতো? 0 মানে হচ্ছে যতটুকু বাতাস ঢুকতেছে ঠিক ততটুকু পরিমাণই বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে মূলত সলিনয়েডাল বা জিরো ডাইভারজেন্স। এখন দেখো, এখন আমরা শেষ টপিক কার্ল নিয়ে আলোচনা করব। CURL, কার্ল, ঠিক আছে, বা বাংলা লিখলে কোয়াকার কা লয়ের এফ, কার্ল। দেখো এখন কার্ল নিয়ে যদি আলোচনা করি, আমাদের প্রথমে যা লিখতে হবে তা হচ্ছে আগে কার্লটা কি। কার্ল মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা। দেখো কেস দেখায় একটা তোমাদেরকে, এটা একটা নদী, এখানে স্রোত, এখানে স্রোত সমান পরিমাণ, এখানে সমান পরিমাণ স্রোত। তুমি যদি এখানে একটা কাঠি রাখো তো স্রোতের প্রত্যেক জায়গা থেকে তো স্রোত সমান ধাক্কা দিচ্ছে, তো কাঠিটা দেখা যাবে স্রোতের ধাক্কায় সমানভাবে এইখানে চলে আসবে, ঠিক আছে, কারণ সব জায়গায় স্রোত একই। এটা হচ্ছে 1 নাম্বার কেস। 2 নাম্বার কেসে দেখো এখানে স্রোতটা সর্বোচ্চ, এখানে একদম কম, এখানে তারপরে কম। এখানে যদি তুমি একটা কাঠি রাখো তাহলে স্রোতের ধাক্কায় কাঠিটা আসলে ঘুরে এরকম হয়ে যাবে, অর্থাৎ কাঠিটা সোজা অবস্থা থেকে একটু ঘুরে যাবে। এই যে কাঠিটা যে ঘুরে গেল এটাই হচ্ছে মূলত কার্ল বা ঘূর্ণন প্রবণতা। দেখো কাঠির দিকটাকে যদি আমরা আমাদের ডান হাতি আঙ্গুলে ঘুরাই, তাহলে দেখো আমার ডান হাত কাঠির দিকে যদি ঘুরাই তাহলে আমরা নিচের দিকে যে একটা দিক পাচ্ছি, যে আমার বুড়ো আঙ্গুলটা যে নিচের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে মূলত কার্লের দিক, ঠিক আছে। এখন দেখো আমি একটা এই স্রোতের একটা বেগ লিখতেছি। বেগ হচ্ছে ভি ভেক্টর হচ্ছে x² i প্লাস y² j প্লাস z³ k। এখন দেখো আমাদেরকে বলা হলো যে তুমি একটা কাজ করো, তুমি নির্ণয় করো যে এটা, এই যে কাঠিটাকে ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। তখন তুমি কি করবা? তোমাকে যা দেওয়া আছে তার তুমি একটা কার্ল করে ফেলবা। কার্ল কিভাবে করবা? কার্ল করার উপায় হচ্ছে তুমি যে ডেল ভেক্টরটা জানো বা ডেলটা জানো, ডেলের সাথে যে ভেক্টরটা তোমাকে দেওয়া হবে তার একটা ক্রস গুণন করে ফেলবা, ঠিক আছে। মনে রাখবা কতে ক্রস গুণন কতে কার্ল, এটা মাথায় রাখবা। কতে ক্রস কতে কার্ল, এটা একটু মাথায় রাখবা। দেখো এখন আমরা ক্রস গুণন করতেছি। ক্রস গুণন করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আই লিখতে হবে, তারপরে জে লিখতে হবে, তারপরে কে লিখতে হবে। এদিকে হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স, এদিকে হচ্ছে ডেল্টা ডেল্টা ওয়াই, এদিকে হচ্ছে ডেল্টা ডেল্টা জেড, এরপরে এটা হচ্ছে x², এদিকে হচ্ছে y², এদিকে হচ্ছে z³। দেখো খুব সহজ একটা ইকুয়েশন। তুমি যদি এখানে আই নাও তাহলে এই কলামে এরও বন্ধ, তাহলে এদিকে থাকতেছে ডেল্টা ডেল্টা ওয়াই, এদিকে হচ্ছে z³, এরপরে হচ্ছে মাইনাস, এরপরে এটা যেহেতু বন্ধ তাহলে এদিকে থাকতেছে ডেল্টা ডেল্টা জেড, এদিকে হচ্ছে y²। আচ্ছা এই গেল একটা। এরপরে মাইনাস জে যখন নিবা তুমি তখন এদিকে বন্ধ, এদিকে থাকতেছে ডেল্টা ডেল্টা এক্স, এদিকে হচ্ছে z³ মাইনাস, এদিকে হচ্ছে জের জন্য এদিকে হচ্ছে ডেল্টা ডেল্টা জেড, এদিকে হচ্ছে x²। এরপর এদিকে দেখো প্লাস, নিচে লিখতেছি আমি প্লাস কে ভেক্টরের জন্য এদিকে বন্ধ, তাহলে এদিকে থাকতেছে ডেল্টা ডেল্টা এক্স, এদিকে থাকতেছে y², এরপর এদিকে থাকতেছে মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই, এদিকে থাকতেছে x²। একটু যদি তুমি বুদ্ধিমান হও তুমি খেয়াল করলে বুঝবা, দেখো সবগুলোর ক্ষেত্রে নিচের সাপেক্ষে উপরেরটার পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না, কারণ নিচে আছে ওয়াই, উপরে কিন্তু ওয়াই চলকটা আমরা নেই। তো এটা হচ্ছে কি ধ্রুবক, এটার সাপেক্ষে এটা ধ্রুবক। যেহেতু ধ্রুবক তাহলে আমরা যখন এটা সলভ করব আমরা আর কিছু না, আমরা পাবো 0, এদিকে পাবো -0, এদিকে পাবো +0। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? আমরা আলটিমেটলি পাবো 0। যেহেতু 0 তার মানে এটা হচ্ছে অঘূর্ণনশীল, যেহেতু 0 তাই এটা হচ্ছে অঘূর্ণনশীল। 0 হলে কার্ল 0 হলে এটা হচ্ছে অঘূর্ণনশীল, অর্থাৎ কাঠিটা ঘুরবে না, এটা হচ্ছে অঘূর্ণনশীল। কার্ল 0 হচ্ছে অঘূর্ণনশীল। আচ্ছা এখন যদি আমরা 0 জায়গায় 1 অথবা 2 পাইতাম, তাহলে আমাদের কি হতো? কার্ল যদি 1, 2 বা এরকম কিছু পাইতাম তাহলে আমরা বলতে পারতাম যে এটা আসলে ঘূর্ণনশীল বা ঘূর্ণন প্রবণতা বিদ্যমান। আশা করি তোমাদের কাছে ডাইভারজেন্স কার্ল আর গ্রেডিয়েন্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।